experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। কি মনে করেছে লোকটা নিজেকে? বিয়েতে রাজি হয়েছি বলে কি যা বলবে তাই শুনতে হবে? একদমই নয়। যাব না কাল ওনার সাথে দেখা করতে, সময় থাকলেও যাব না। ফুল? অভ্রা আমার নাম। কত তুমি? কেন কল করেছেন? এক্ষুনি বাসতে নামবে তুমি। লোকাল বাসের জানালা দিয়ে তাকিয়ে দেখলো বাসটা মাত্রই দাগন ভুঁইয়া থেমেছে। ভ্রু কুচকে এলো অভ্রার। আশেপাশে তাকিয়ে দেখলো উষ্ণকে কোথাও দেখা যায় কিনা। না, নেই তো। তাহলে নামতে বললো কেন? আজব, এখানে কেন নামবো? প্লিজ প্লিজ ফুল, নেমে পড়ো। ইস, কোনো ছেলে এভাবে কথা বলে? জানা ছিল না তো অভ্রার। তোনা মোনা করেও নেমে পড়লো বাস থেকে। বাসের কন্ডাক্টর জিজ্ঞেস করলো, আপা এখানে নামেন কেন? আপনি তো সেবার হাটের ভাড়া দিলেন। এখানেই নামবো ভাই, একটা কাজ মনে পড়ে গেছে। লোকটা হাতে থাকা টাকার দিকে তাকিয়ে বলল, এখন 5 টাকা তো ভাঙতি নাই আপা, করতে দিমু। আচ্ছা লাগবে না ভাই, রেখে দিন। নেমে পড়লো অভ্রা। কানে এখনো ফোন চাপানো। উষ্ণ লাইনে। অভ্রা জিজ্ঞেস করলো, কেন নামলাম? উষ্ণ হেসে বলল, আমি বললাম তাই। কিছুটা বিরক্ত হলো বটে অভ্রা। বসন্তের প্রথম মাস চলছে। রৌদ্রস্নাত রাস্তায় দাঁড়িয়ে থাকাটা খুবই অস্থিরতার সৃষ্টি করে। বিরক্ত নিয়েই বলল, ফাজলামো করেন আপনি, আমি চলে যাচ্ছি। এই 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 ফুল, সরি গো, রাগ করো না প্লিজ। রাগ কন্ট্রোল করার অভাবনীয় প্রতিভা আছে অভ্রার। নিজে সামলে বলল, কোথায় যাব এবার? ফাজিলের ঘাট রোড ধরে ডায়মন্ডস লেক চলে আসো। কলটা কেটে দিল উষ্ণ। কিন্তু সে কি বুঝতে পারছে এই মধ্য রাস্তায় অভ্রা কতটা আঘাতে জর্জরিত হলো তার কথা শুনে? উষ্ণর তো বোঝার কথা সবটা, তারপরেও কি করে এত স্বাভাবিকভাবে ওখানে যেতে বলল তাকে? দ্বিধাযুক্ত দৃষ্টি দিল বাঁ পাশের জটলাপূর্ণ রাস্তার দিকে। সে কি যাবে ওই রাস্তা ধরে? 2 বছর পর আবারও কি মুখোমুখি হবে প্রচ্ছেদ বাসুর সাথে? বাহ উষ্ণ, বউকে এখন থেকে সরি প্লিজ বলতে হয় দেখি তোর। ভবিষ্যৎ কি হবে ভাই? প্রচ্ছেদের হাস্যরসাত্মক কথায় উষ্ণ নিজেও হাসলো শব্দ করে। পরে বলল, এরকম কিছুই না ম্যাডাম, ভীষণই কঠিন হবে কি না। মস্কারা খুব একটা ভালোভাবে নেয় না, আর এখনও ঠিক করে নরম হতে পারেনি আমার সাথে। তা বেশ, বিয়ের আগে সব মেয়েরা একটু একটু এমন থাকে। বিয়ে কর, তারপর বুঝবে। কেন রে, বৌদি কি বলতে গেল নাকি? প্রশ্নটা কেমন যেন মনের মতো পড়ে গেল প্রচ্ছেদের। মন থেকে উত্তরটা আসতে চাইল, হ্যাঁ, তুই সত্যি বদলে গেছে, অনেকটা বদলে গেছ। আসলে বদলায়নি, ও আগে এমন ছিল, আমি চিনতে পারিনি। মনের কথাখানা মুখে আর উচ্চারণ করতে পারল না। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, ধুর, রাখতো তোর বউদের কথা। তুই তোর হবু বউর কথা বল। নাম কি আর দেখতে কেমন? নিশ্চয়ই কোনো রাজকুমারীর চাইতে কম না। আফটার অল উইস্টন সেন সিংহের বউ বলে কথা। আরে ভাই ধৈর্য, আসি তো একটু পর, এলেই দেখে নিস কেমন দেখতে। তা ঠিক, আসুক, দেখে আমার ছোট ভাইয়ের বউ কেমন। তবে ডাউটের বিষয় কি জানিস? পুরো কুমিল্লা ছেড়ে তোর এই এলাকার মেয়েই পছন্দ হলো। বুঝতে হবে ওই মেয়ের মধ্যে কিছুতে স্পেশাল আছে। উষ্ণ হাসি হাসি মুখ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটু আনমনা হয়ে বলল, তা ঠিক, কিছু নয়, অনেক কিছু স্পেশাল আমার শ্যামাপুরের। প্রচ্ছেদ চোখ ছোট ছোট করে মাথা নাচিয়ে বলল, উষ্ণ ভাই, প্রেমে তো দেখে হাবুডুবু খাচ্ছ তুমি। একটু সামলে, হ্যাঁ, বিয়ের আগে মিট করাতে বিপজ্জনক তোর জন্য। হাসির ফোয়ারা বইল দুজনের মাঝেই। প্রচ্ছেদ যেন আজ একটু প্রাণ খুলে হাসছে, তবে হাসিটা যে খুবই ক্ষণস্থায়ী তার জন্য। শোরুমের পরিষ্কার কাচের দরজাটা ঠেলে একটি পরিচিত চেহারার মানুষকে ঢুকতে দেখেই চমকে গেল প্রচ্ছেদ। মুখ থেকে হাসির রেখা সরে গিয়ে ভর করলো একরাশ অবাকের রেশ। সে কি সত্যি দেখছে তার স্বল্পদিনের পরিচিত এক রমণীকে? কি যেন নাম মেয়েটার? আরভি? অর্পা? অভ্রা? হ্যাঁ, অভ্রাই তো ওর নাম।
এখানে কেন ও? দুটো বছর পর কেন আবার এলো সে প্রচ্ছেদের সামনে? 2 বছর পর এতটা কাছ থেকে প্রচ্ছেদকে দেখে থমকে গেল অভ্রার পা। বুকের ভেতরটা যেন দামামা বাজাতে লাগলো ভয়াবহ সুরে। আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছে সেই বিকট শব্দ? জানা নেই অভ্রার। অনুভব করলো আবারও সেই হৃৎপিণ্ডের ধুকধুক শব্দ, যেমনটা ঠিক 2 বছর আগে কারোর ওই সাদা ফ্রেমের চশমার ফাঁকে লুকিয়ে থাকা আঁখি দুটোতে দৃষ্টি মিলাতো অভ্রার। নিজেকেই নিজে প্রশ্ন করলো, এখনও কি আগের মতো প্রচ্ছেদের প্রতি তার ভালোবাসাটা তাজা রয়ে গেল? উত্তর পেল না, পেতে চাইলও না। অভ্রা জানে উত্তরটা হয়তো হ্যাঁ হবে। তাহলে তো অভ্রা আর এগোতে পারবে না তার ভবিষ্যতে, পারবে না তার জীবন তরিটাকে বইয়ে নিতে। নাকি পারবে উষ্ণের হাত ধরে এগোতে? উষ্ণের কথা মাথায় আসতেই তার দিকে ফিরে তাকালো অভ্রা। লোকটা কেমন হাসি হাসি মুখ করে দেখছে তাদের দুজনকে। আচ্ছা, এই লোকটার কি একটুও খারাপ লাগছে না বিষয়টা? কী দিয়ে তৈরি ইনি? প্রচ্ছেদের দিক থেকে দৃষ্টি সরিয়েই ধীর পায়ে এগোতে লাগলো উষ্ণের কাছে সে। কিন্তু প্রচ্ছেদের বেহায়া চোখের দৃষ্টি একটুও নড়ল না অভ্রার দিক থেকে। অভ্রার সাথে সাথে এগিয়ে গেল তার দৃষ্টি। এইবার দৃষ্টিতে নিবদ্ধ হলো অভ্রা উষ্ণ একত্রে। মিট মাই ফিরোয়ান্সে অপরাণী মজুমদার। কানের মধ্যে মনে হলো যেন কেউ পারমাণবিক বোমা ফাটালো। হ্যাঁ, উষ্ণের কথাখানা প্রচ্ছেদের নিকট পারমাণবিক বোমার চাইতে কম কিছুই নয়। অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও তোর হবু বউ? উষ্ণ ঠোঁটের কোণে আগের মতোই হাসি নিয়ে বলল, হ্যাঁ, ওই আমার শ্যামফুল। এলোমেলো দৃষ্টি ফ্লোরে নিক্ষেপ করলো প্রচ্ছেদ। বুঝতে পারলো এতক্ষণ কি বেহায়াপনাই না করে ফেললো নিজের অজান্তেই। তাই তো উষ্ণের দিকে তাকিয়ে মেকি হাসার চেষ্টা করলো একবার। উষ্ণ এবার অভ্রার দৃষ্টি আকর্ষণ করে বলল, ফুল, ও হলো আমার মাস্তুতো ভাই প্রচ্ছেদ বাসু। সম্পর্কে তোমার বাসু ঠাকুর, যদিও আমাদের বয়সের ডিফারেন্সটা মাত্র 2 মাস। এতক্ষণের ভাবনারা যেন উভে গেল অভ্রার মন থেকে। অবিশ্বাসের চোখে তাকালো উষ্ণের পানে। কি বলল উষ্ণ এটা? প্রচ্ছেদ সম্পর্কে উষ্ণের মাস্তুতো ভাই। এত বড় সত্যটা উষ্ণ লুকিয়ে নিল অভ্রার থেকে। তার মানে অভ্রা যা ভাবছিল তাই ঠিক, উষ্ণও প্রচ্ছেদেরই লোক। উষ্ণও তাকে ঠকানোর জন্যই এসেছে। প্রচ্ছেদ, আমাদের এঙ্গেজমেন্টের জন্য রিং দেখবো, ডায়মন্ড রিং, রাউন্ডটা যাতে প্ল্যাটিনামের হয়। উষ্ণের কথায় শুকনো ঢোক গিলল প্রচ্ছেদ। বিচলিত দৃষ্টি নিয়েই বলল, তো তোরা ওয়েট কর, আমি গোডাউন থেকে নিয়ে আসছি। আর একটা মুহূর্তও দাঁড়ালো না প্রচ্ছেদ। দ্রুত পায়ে কাচের দরজাটা টেনে বেরিয়ে গেল দোকান থেকে। এক্ষুনি গিয়ে 1 গ্লাস পানি খেতেই হবে তাকে। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয় উষ্ণায়ন। আজই আমি আবার না করে দেব বাড়িতে। আসছি, ভালো থাকবেন। আর কখনো আমার সামনে না আসলেই খুশি হব। কঠোর ও প্রখর কণ্ঠে সূর্যের মতো দ্যুতিমান কথাগুলো বলেই প্রস্থান করতে নিল অভ্রা। অপেক্ষা করল না উষ্ণের প্রত্যুত্তরের। আরে ফুল, শোনো তো। তাড়াহুড়োই পেছন থেকে হুট করেই অভ্রার বাঁ হাতের কবজি চেপে ধরল উষ্ণ। অভ্রার গতিস্থিতিতে পরিণত হলো। পেছনে ফিরে ঘাড় কাত করে তাকালো উষ্ণের দিকে। কি সাংঘাতিক বিভৎস দৃষ্টি জোড়া! মুহূর্তেই উষ্ণকে পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে মনে হয় সেই দৃষ্টি। এক মুহূর্তে অভ্রার দৃষ্টি জোড়ার খপ্পরে যে একবার পড়বে, সাথে সাথেই এসে অভ্রার 2 পা চেপে ধরে হয়তো বলবে, হে মাতা চণ্ডী, ক্ষমা করো আমায়, আমায় পাতালপুরীর পথ দেখিয়ে দাও, তবু তোমার ওই অগ্নির মতো দৃষ্টিতে আমায় ঝলসে দিও না। কিন্তু উষ্ণ ভয় পেল না বেশি, আবার খুব একটা সাহসও দেখালো না। করলো এক বাচ্চামো কাজ। বাচ্চাদের মতো করে ঠোঁট গোল গোল করে টেনে টেনে বলল, ওভাবে তাকিও না প্লিজ, আমি সাক্ষাৎ রণখালি দেখা পাচ্ছি। তত্তর করে বেড়ে উঠল অভ্রার রাগ। দাঁতে দাঁত চেপে বলল, খোলা বাজারে আমি সিন ক্রিয়েট করতে চাইছি না, আমায় যেতে দিন। আপনিও একজন প্রতারক। কি মজা পান বলুন তো, আপনারা 2 ভাই মিলে আমায় বারবার ভেঙে দিয়ে। এখনো তো তুমি হৃদয়ের জোড়াটাই বাঁধনি আমার সাথে, ভাঙবো কি করে বলো? উষ্ণের কথায় ম্যাজিক আছে নিশ্চয়ই, না হলে কি অভ্রার এই কঠিন মুহূর্তেও নিজের রাগকে সামলে নিতে পারত? দম ফেলল অভ্রা। লোকটার সাথে এবার সরাসরি কথা বলতে হবে। দেখুন, দেখছি তো আমার ভুলকে। বিরক্ত লাগছে অভ্রার, তবু কিচ্ছুটি বলল না এই নিয়ে। আসল কথায় ফেরা যাক। শুনুন, আপনার আসল উদ্দেশ্য কি তা আমি সত্যিই জানি না,
আপনি যদি প্রচ্ছেদের হয়ে কাজ করেন তাহলে দুঃখিত, আমি আর ফাঁদে পড়ছি না। আর যদি তার নাও হয় তাহলেও দুঃখিত, আমি এবারও আপনাকে বিয়ে করতে পারছি না, কারণ আপনি প্রচ্ছেদের ভাই। উষ্ণ দুপাশে মাথা নেড়ে বলল, শুধু ভাই নয়, মাস্তুতো ভাই। সে যাই হোক, আপনি প্রচ্ছেদের পারিবারিক লোক, এটাই তো অনেক। আমি চাই না আমার ভবিষ্যৎ ওনার সামনে শুরু হোক। মুখটা কেমন যেন ফ্যাকাশে হলো উষ্ণে। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, গতকাল রাতেই বলেছিলাম আজই শেষবারের মতো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব, আর কখনো না। আগে কেন জানাননি যে উনি আপনার ভাই? এখন তো জানালাম, একেবারেই যে গোপন করেছি তা তো নয়। অভ্রা নীরবে ভাবল কিছুক্ষণ, পরক্ষণেই হালকা কাতর কণ্ঠে নিচের দিকে তাকিয়ে বলল, আপনিও প্রচ্ছেদ দা ভাইয়ের মতো আমায় ছুঁয়ে দেখে ছুঁড়ে ফেলবেন? কতটা গভীর ক্ষত থাকলে একটা নারী এমন একটা কথা বলতে পারে জানেন? হয়তো না, আমি আপনি কেউই উপলব্ধি করতে পারি না। যার ব্যথা শুধু সেই বোঝে, আর হয়তো বোঝে তাকে সত্যিকারের ভালোবাসার মানুষটি। উষ্ণ অভ্রার হাতের বাঁধন হালকা করলো, আস্তে করে এক কদম এগিয়ে এলো অভ্রার নিকট। কণ্ঠ কেমন বরফ শীতল হয়ে এলো তার। অভ্রার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, বিয়ের আগে যদি কখনো ওর মতো তোমাকে ব্যাড টাচ করার চেষ্টা করি, তাহলে তোমায় আমার দিব্যি সাঁফুল। তুমি ভরা বাজারে আমার গালে থাপ্পড় বসে মুখে থুতু ফেলে চলে যাও। এরপর আর কখনোই ফিরে এসো না আমার কাছে। আমি ডাকলেও না, বললেও তুমি এসো না। লোকটার কথার জোর প্রচুর। অভ্রাকে কেমন দমিয়ে নিল একটি কথা দ্বারাই। প্রচ্ছেদ ফিরে এলো হাতে মাঝের সাইজের একটি বক্স নিয়ে। উষ্ণের হাতের বন্ধনে অভ্রার হাতখানায় চোখ পড়তেই মনের ভেতর উড়াল দিয়ে উঠল এক টুকরো অতীত। 2 বছর আগে কিছু মুহূর্তের জন্য ওই হাতখানা তো তার হাতের দখলেই ছিল, কিন্তু সে কি উষ্ণের মতোই স্বাভাবিক আবেশে ধরেছিল, নাকি পুরুষ চিত্তের কামনা বাসনার লোভে? চোখ সরিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে বাক্সটা খুলে উষ্ণের সামনেই রাখল। মিথ্যা হাসি দিয়ে বলল, যেমনটা তোর পছন্দ। উষ্ণ হেসে একে একে হাতে তুলে দেখতে লাগলো আংটিগুলো। 2-3টে নাড়াচাড়া করার পর অভ্রার উদ্দেশ্যে বলল, অবরা, দেখো তো কোনটা তোমার পছন্দ। অভ্রা ভারী নিঃশ্বাস ফেলে দেখতে নিল আংটিগুলো। জিজ্ঞেস করলো, কিসের জন্য? আমাদের আশীর্বাদের জন্য। তোমার যেটা পছন্দ সেটাই নেব। সত্যি? অভ্রার প্রশ্নে হাসলো উষ্ণ, বলল, শত সত্যি, কষ্ট নিয়ে ভেবো না। তোমার যেটা ভালো লাগে দেখো। অভ্রা কোনা চোখে তাকালো উষ্ণের দিকে। জিজ্ঞেস করলো, আমি যেমনটি পছন্দ করব ঠিক তেমনই নেবেন তো? উষ্ণ চোখ ছোট ছোট করে হাসলো। পাল্টা প্রশ্নে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো বলো তো তুমি? অভ্রা সেকেন্ড কয়েক চুপ রইল, পরে বলল, আমার পছন্দ সই নিলাম তাহলে। বলেই এবার সরাসরি দৃষ্টি দিল প্রচ্ছেদের দিকে। বলল, দা ভাই, এগুলো সাইডে রাখুন, আর কিছু রূপার কালেকশন দেখান। 2 বছর পর আবারও সেই পুরনো ডাকটা, সুরেও কোনো পরিবর্তন নেই যেন। প্রচ্ছেদ এতটা বিচলিত, কিন্তু অভ্রা কি নিদারুণ স্বাভাবিক কথা বলছে প্রচ্ছেদের সাথে, ঠিক 2 বছর আগের মতোই। এর মানে কি অভ্রা কি উষ্ণকে কিছু না বুঝতে দেওয়ার জন্য এমন ভাব করছে, নাকি সত্যি ওর কোনো প্রভাবতা আসছে না? মেয়েটি কি সত্যি ভালোবাসত প্রচ্ছেদকে? সবটাই তো মিথ্যা নাটক ছিল। অথচ প্রচ্ছেদ জানতেও পারল না যে কতটা কষ্ট বুকে পাথর চাপা দিয়ে এতটা স্বাভাবিক থাকার চেষ্টা করছে অভ্রা। রূপা দিয়ে কি করবে ফুল? এগুলোর মধ্যেই দেখো না, এটা আজীবন বহন করার জিনিস। অভ্রা শান্ত দৃষ্টি দিল সামনে থাকা বাক্সটির দিকে। বলল, যত্ন করে রাখতে জানলে রূপাও হীরার থেকে বেশি দিন টিকে উষ্ণায়ন। কোচিং টাইম 9টা, অথচ হাত ঘড়িতে সময় দেখে বুঝতে পারল 8:52 বাজে। কোচিং সেন্টারটা বাজারেই, রিক্সা নিলে 5 মিনিটেই চলে যাওয়া যাবে, কিন্তু হাঁটা পথে কমপক্ষে 15 মিনিট। 5 তলায় ভাড়া বাসা থেকে অভ্রা নেমে এলো। সাথে তার মেজো আন্টিও আছে, তিনি চাকরিজীবী, তাই সময়ে বেরিয়ে পড়তে হয়। সিঁড়ি বেয়ে নামতে নামতে যখন দোতলায়, তখন সেই তলার বাসার দরজা খুলে বেরিয়ে এলো প্রচ্ছেদ বাসু। হাতে একটি ব্যাগ। কিসের
তা জানা নেই অভ্রার। নাম জানলো কি করে? কারণ এই লোকটাকে আগেও একবার দেখেছে অভ্রা, 2 থেকে 3 দিন আগে। অভ্রা সবার আগে আগে নামছে, এরপর তার আন্টি, সবার শেষে প্রচ্ছেদ। আন্টি, নিয়নদা কি কাল বাসায় ফিরেছে? প্রচ্ছেদের কথায় অভ্রার আন্টিও উত্তর দিল, না, বললো কাল রাতে নাকি রোমানদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। হ্যাঁ, আমারও তো ছিল, যাইনি আমি। ওহ আচ্ছা, ছেলে আমার কুলাঙ্গার তৈরি হচ্ছে, ঠিকঠাক বাসায় ফেরে না, কি করে জানায়ও না। ভদ্রমহিলার কথায় আলতো করে হাসল প্রচ্ছেদ, বলল, ও নিয়ে ভাববেন না আন্টি, সময় হলে ঠিক হয়ে যাবে। ওই আশাতেই আছি বাবা। সম্পূর্ণ কথোপকথনে নীরব ভূমিকা পালন করলো অভ্রা। মেয়েটা একটু হলেও চঞ্চল, কিন্তু তা সবার ক্ষেত্রে প্রকাশ্য নয়। আর চোখে বার কয়েক অভ্রাকে পরখ করল প্রচ্ছেদ বাসু। মেয়েটাও কি তাকে দেখেছে জানা নেই, সর্বদাই তো মাথা নিচু করে হাঁটছে। মূল রাস্তার গোড়ায় আসতেই ভদ্রমহিলা প্রস্থান করলো তার অফিসের উদ্দেশ্যে। প্রচ্ছেদ গিয়ে দাঁড়ালো রাস্তার বিপরীত পাশে। অভ্রা প্রচ্ছেদ দুজনারই গন্তব্য দাগান ভুঁইয়ার বাজারে, প্রচ্ছেদের দোকান আর অভ্রার কোচিং। হাত ঘড়িতে সময়টা একবার পরখ করে নিল অভ্রা। দূরে তাকিয়ে দেখলো একটা রিকশারও খোঁজ পেল না সে। রাস্তার সংস্করণের জন্যই এমন দশা কয়েকদিন ধরে। না, আর এভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না ভেবেই হাঁটা ধরলো অভ্রা। হাঁটা পথে প্রায় 2 মিনিটের রাস্তা পার করলো, তখনই পেছন থেকে ডাক পড়ল, দিদিভাই যাবেন? এই যে দিদিভাই। তাকিয়ে দেখলো প্রচ্ছেদ বাসু। একটা রিক্সা থেকেই ডাকছে। অভ্রা তাকিয়ে দেখলো তার কোনো রিক্সার হদিশ এখনও পাওয়া গেল না। ওদিকে কোচিংয়েরও দেরি হচ্ছে। লোকটা আন্টিদের পরিচিত, অ্যাডজাস্ট করে যাওয়াই যায়। অভ্রাকে এগোতে দেখেই প্রচ্ছেদ হালকা হেসে আরেকটু সরে বসলো। অভ্রা উঠল রিক্সায়, আলতো হেসে বলল, ধন্যবাদ, দেরি হচ্ছিল এমনিতেই। রিক্সা চলছে আপন উদ্দেশ্যে। পেছনের সিট দুটো 2 রকম অনুভূতি সম্পন্ন দুটি প্রাণের ঠোঁটের কোণে মিষ্টি আর উজ্জ্বল হাসির ফোয়ারা বইছে। আমাদের বাসাতেই থাকেন? প্রচ্ছেদের কথাই একটু তাকালো অভ্রা, উত্তর দিল, এখনো থাকি না, কিছুদিন পরেই শিফট হব আন্টির বাসায়। আন্টি বলতে নিয়নদাদের বাসায়? হুম। ও, নিয়নদার কি হন আপনি? মাস্তুতো বোন। বুঝলাম তো, এখানে শিফট হচ্ছেন হঠাৎ? আমাদের বাড়ি থেকে রেগুলার কলেজে আসা টাফ, কোচিংও টাইমলি ধরা যায় না, এই জন্যই আর কি। কলেজ কিছু পড়েন আপনি? ইন্টার ফার্স্ট ইয়ার এবার। হাসিটা একটু বেশি চওড়া হলো প্রচ্ছেদের, বলল, আরে দেখে একদমই মনে হয় না কলেজে। আমি ভাবছিলাম ক্লাস 7 কি 8 হবেন। হাস্যকর কথায় তাল মিলিয়ে অভ্রাও হাসলো একটু, আস্তে করে বলল, এই কথা সবাই বলে। প্রচ্ছেদের দোকানে আসতেই রিক্সা থামালো সে। নামতে নামতে বলল, আপনি তো মেইন রোডে নামবেন না, এগিয়ে দেওয়া লাগবে। না না, ঠিক আছে, আমি পারবো। আচ্ছা। নেমেই পকেট থেকে ভাড়া দিতে লাগলো প্রচ্ছেদ। রিক্সাওয়ালাকে বলল, ওনারটা সহ রাখুন। কথাখানা শুনেই বাধা দিল অভ্রা। এই না না দা ভাই, আমি দিয়ে দিব, আপনার দেয়া লাগবে না। সমস্যা নেই, আমরা তো পরিচিতই, তাই না? চেয়েও অভ্রা বাধা দিতে পারল না প্রচ্ছেদকে। ভাড়া মেটাতেই রিক্সা আবারও চলতে শুরু করলো। অভ্রার মনে উৎফুল্লতার এক নতুন গরিমা দেখা দিল। তা কিসের? কিছুটা টের পাচ্ছে অভ্রা, কিন্তু ভয় পাচ্ছে না। কারণটা সহজ, লোকটা নিতান্তই ভালো একটা মানুষ। কত সুন্দর নম্রভাবে কথা বলে। অভ্রা থেকে বেশ দূরত্ব নিয়েও বসেছিল রিক্সায়। এতেই তো বোঝা যায় নাকি। ঠোঁটের কোণে মিষ্টি হাসিটুকু আপন চিত্তেই লাজুক হাসিতে পরিণত হলো ষোড়শী কিশোরীর শ্যামবর্ণীয় মুখখানা। প্রচ্ছেদের সাথে প্রথম সাক্ষাতের প্রামাণ্য চিত্রটা চোখের সামনে যেন স্পষ্টভাবে ভেসে উঠল অভ্রার। নেত্রোদ্বয় অশ্রুতে ভিজল, মনে হয় একটুখানি। সাদা রঙের প্রাইভেট কারের জানালা দিয়ে বিরসভাবে প্রকৃতির সাথে অতীতটাও বিলাস করছে অভ্রা। ড্রাইভ করতে করতে তার ওই শ্যাম সুন্দর মুখখানায় পরখ করছে উষ্ণ। মেয়েটা কেমন গুমোট হয়ে আছে। প্রচ্ছেদের শোরুম থেকে বের হওয়ার পর থেকেই এই অবস্থা, অথচ প্রচ্ছেদের সামনে নিজেকে কতটা স্ট্রং দেখালো সে। মেয়েটা এমন কেন?
প্রশ্নটা খুব একটা মাথাছাড়া দেয়নি উষ্ণের, কারণ সে জানে অভ্রার নিজেকে এমন কঠিন স্তূপে পরিণত করার একমাত্র কারণ প্রচ্ছেদই। এই যে 2 বছর পরও আগের মতো হতে পারেনি সে,